আর আচ্ছা কি বলছিলাম, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইনডিফিনিট টেন্সে যেমন আমরা আগের ক্লাসে যেমন আমরা জেনেছি যে স্বভাবসুলভভাবে আমরা যে কাজগুলো করি, আমি করি, আমি খাই, আমি গান গাই, আমি ঘুমাই, আমি নাচানাচি করি, আমি গান করি, আমি গল্প করি, এগুলো আমরা স্বভাবসুলভভাবে করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। পাস্ট ইনডিফিনিট আমরা কি করছি, যেমন আমি খাই, এবার আমি খাই না, এবার আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি গল্প করেছিলাম, সব অতীতে করেছি। আর ফিউচার ইনডিফিনিট, ফিউচার মানে ভবিষ্যতে যেটা করেছি, আমি খাবো, আমি ঘুমাবো, আমি গল্প করব, আমি পড়াশোনা করব, আমি খেলাধুলা করব, এতক্ষণ এগুলো করেছি সব ইনডিফিনিটের আন্ডারে। আজকে আমরা করবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, এটা বলে না এই তুমি তোমার কাজ এখনো কন্টিনিউ করতেছো, বা অনেক সময় বললে এই তুমি কাজ তোমার কন্টিনিউ করতে থাকো, আমরা কথায় কথায় কিন্তু আমরা কন্টিনিউ শব্দটা কিন্তু ইউজ করি। কন্টিনিউ মানে হচ্ছে চলমান, চলতেছে, কোন কাজ যখন চলতেছে সেটা হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ করা। এই কন্টিনিউ থেকেই আসছে কিন্তু কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এতক্ষণ কিন্তু যখন কন্টিনিউস হচ্ছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা বলছি, যেমন আমি করি, আমি খাই, আমি গান গাই, আমি ঘুমাই, আমি গল্প করি। আর কন্টিনিউয়াস টেন্সে যেটা করব, আমি এবার আমি বলবো আমি ঘুমাইতেছি অথবা আমি ঘুমাচ্ছি। এবার কিন্তু আমি বলছি না আমি ঘুমাই, এবার বলছি আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাইতেছি, আমি খেলাধুলা করছি, আমি গল্প করছি, বা আমি গল্প করতেছি, যেটা আঞ্চলিক ভাষায় করতেছি আর আবার শুদ্ধ ভাষায় করছি। আমি গান করছি, আমি পড়াশোনা করছি, মানে এবার কিন্তু কন্টিনিউ, আমি করছি বা করতেছি, হয় করতেছি অথবা করছি। কোনো কিছু কাজ যখন আমরা করছি, এটা কন্টিনিউ করতেছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন, একটু বুঝতে সমস্যা আছে কার? স্যার আরেকবার রিপিট করুন প্লিজ। আচ্ছা, বেশি রিপিট করলে হবে কি, আমার গলার উপর প্রেসার পড়বে, এজন্য প্রথমবার কোন জায়গায় বুঝেন না এটা বলবেন, রিপিট করাবেন না, বলেন কোন জায়গায় বুঝেন নাই। কারণ আপনি আমাকে বলেন যে এই অংশটা বুঝি নাই, রিপিট করাবেন না, কারণ সকাল থেকে ক্লাস নেই তো, গলার উপর প্রেসার পড়ে আমাদের। স্যার ইন্টারনেট প্রবলেম করতেছিল তো, রিকানেক্টিং হচ্ছিল, এজন্য কথা আচ্ছা, ক্লিয়ার সেক্ষেত্রে যেটা করবেন, আপনার বন্ধুদের হেল্প নেবেন, আমাকে প্রেসার দিবেন না, কারণ আমি তো এমনিতেই অসুস্থ, আর সকাল থেকে ক্লাস নিতে হয়, সকাল থেকে একদম রাত 10:30 পর্যন্ত আমাদের গলার উপর খুব প্রেসার যায়, এজন্য রিপিট করার সুযোগ কিন্তু কম। এতে আপনারা মাইন্ড করলেও কিছু করার নেই, কারণ আমাদের অফিসিয়াল পারমিশন নাই আসলে রিপিট করারও সুযোগ নেই, কারণ আমাদের বলেই দেওয়া হয় যে আপনারা যতটা সম্ভব কুইকলি পড়াবেন। আমি কিন্তু তাও কুইকলি পড়াই না, চেষ্টা করি যতটা সম্ভব ধীরে সুস্থে পড়ানোর, বাট আমার অফিসিয়াল গোল হচ্ছে কুইকলি পড়ানো, বাট আমি কিন্তু তাও কিন্তু কুইক পড়াই না, ধীরে সুস্থই পড়াই। কিন্তু আপনারা যদি বলেন যে রিপিট করেন, রিপিট সম্ভব হয় না, বলেন কোন অংশটা বুঝেন নাই এটা বলতে পারবো, বাট পুরোটা রিপিট সম্ভব না। আচ্ছা, এবার তাহলে আমরা এক্সাম্পলসে চলে যাই। ওকে, এখন ধরেন এটা স্ট্রাকচারটা যদি ধরি, সাবজেক্ট অ্যামিজার, ভার্ব আইএনজি, অবজেক্ট এক্সটেনশন। এটা এখন দেখেন এই অংশটা বুঝতে কোথায় সমস্যা হচ্ছে এটা দেখেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা, বা সাবজেক্টের পর অ্যামিজার, তারপর ভার্ব আইএনজি, তারপর অবজেক্ট। আচ্ছা, তারপর আমরা এক্সাম্পল দেখি। ধরা যাক সে একটি গান গাচ্ছে, যেটা যদি আমি বলি সেটা ধরেন সাবজেক্ট, she is singing a song, she is singing a song, সে একটি গান গাচ্ছে। ঠিক আছে, দেখেন স্ট্রাকচারের সাথে যদি মিলিয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা বুঝতে।
আচ্ছা, স্যার প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। শি ইজ সিঙ্গিং আ সং, স্যার সং এর আগে এ কেন বসলো? আচ্ছা, সিঙ্গিং আ সং, সে একটি বোঝাচ্ছে যে সে একটি গান গাচ্ছে, যে একটি গান গাচ্ছে, একটি বোঝাতে এ বসছে। স্যার সং তো নাউন তাই না? নাউনের আগে আর্টিকেল বসে। আচ্ছা, সে গান গাচ্ছে না, তাহলে কি করবো আমরা? হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, তো আমার নটটা বলবে ইজ এর সাথে। শি ইজ নট সিঙ্গিং আ সং। She is singing a song or she is not singing a song. সে গান গাচ্ছে না। এখন যদি প্রশ্ন করি সে কি গান গাচ্ছে, তাহলে কি বলবো? ওই ইজটা সামনে চলে আসবে। Is she singing a song? question mark. Is she singing a song? সে কি গান গাচ্ছে, মানে সে কি একটি গান গাচ্ছে? এবার যদি বলি সে কি একটি গান গাচ্ছে না, isn't she singing a song? Isn't she singing a song? সে কি একটি গান গাচ্ছে না? এবার নেগেটিভ প্রশ্ন করি, সে কি একটি গান গাচ্ছে না? প্রথমটা হচ্ছে সে কি গান গাচ্ছে, পরটা হচ্ছে সে কি একটি গান গাচ্ছে না। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন এখানে দেখানো হচ্ছে, সে কি গান গাচ্ছে না। এখন যদি WH ব্যবহার করি আমরা, is she singing a song? ইসটা আমার যেহেতু এটা স্মল লেটার হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা WH এর পরে হয় অক্সিলারি ভার্ব নাহলে বি ভার্ব হয়, এটা কোনো আপনি আগেই বলেছিলাম, এটা একটু মাথায় রেখেন। এত পরে এখনো জয়েন করতেছে, এখন isn't। এখন ধরেন why is she singing a song, সে কেন একটি গান গাচ্ছে। where হচ্ছে where is she singing a song, সে কোথায় একটি গান গাচ্ছে। when is she singing a song, সে কখন একটি গান গাচ্ছে। how is she singing a song, সে কিভাবে একটি গান গাচ্ছে। why isn't she singing a song, সে কেন একটি গান গাচ্ছে না। where isn't she singing a song, সে কোথায় একটি গান গাচ্ছে না। when isn't she singing a song, সে কখন একটি গান গাচ্ছে না। how isn't she singing a song, সে কিভাবে একটি গান গাচ্ছে না। Sir, is she singing a song? এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? আপনি তো কোশ্চেন করতেছেন, দেখেন না প্রশ্ন মার্ক, এটা অ্যাসার্টিভ হয় কেমনে? প্রথমটা অ্যাসার্টিভ, একদম প্রথমটা এটা অ্যাসার্টিভ। আর কোনটা আর আপনি অ্যাসার্টিভ কেন মনে হলো কোশ্চেন মার্ক দেখার পরে? দেখতেছেন তো কোশ্চেন মার্ক দেওয়া, তো কোশ্চেন মার্ক তো হবে ইন্টারোগেটিভ। স্যার দুইটাই তো এই প্রশ্ন বলতে, তার জন্য বুঝতেছি না কোনটা ইন্টারোগেটিভ। দেখেন ভালো করে খেয়াল করেন, চারটা লাস্টে চারটা কোশ্চেন মার্ক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কোনটারে কি বলেছে তার চেয়ে দেখেন আপনি অর্থ বুঝতেছেন কিনা। আইএলটিএস আপনাকে, হ্যাঁ বলেন। একটা নরমাল কোশ্চেন আর বাকিগুলো হচ্ছে WH কোশ্চেন। রাইট। আর দ্বিতীয়ত হচ্ছে গ্রামারের, আপনারা যদি স্পোকেন শিখতেছেন, সো আইএলটিএস যখন আপনারা কথা বলবেন ওখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না কোনটারে কোন সেন্টেন্স বলে, তারা দেখবে আপনি কথা বলতে পারেন কিনা, আপনি অর্থ বুঝতেছেন না, ইটস ইম্পর্টেন্ট। আর কোশ্চেন মার্ক যেখানে দিচ্ছি ওটা একটু খেয়াল রাখবেন, কোশ্চেন মার্ক যেন মিস না হয়। আপনি ওটাকে কি সেন্টেন্স বলে এটা যদি আপনি জীবনেও না জানেন সমস্যা নাই, কারণ আপনি তো বিসিএস এক্সাম দিবেন না, আইএলটিএস এক্সাম দিবেন, তো আইএলটিএস এগুলো না জানলে সমস্যা নাই, বাট বিসিএস এক্সাম দিলে লাগবে যে কোনটাকে কি সেন্টেন্স বলে, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা অপারেটিভ সেন্টেন্স। এটা বিসিএস এর জন্য লাগে, আইএলটিএস এর জন্য বুঝতে হয় আপনি অর্থ বুঝতেছেন কিনা আর নিজে লিখতে পারতেছেন না, ইটস ইম্পর্টেন্ট। এখন দেখেন অর্থ বুঝতে সমস্যা হচ্ছে কার, এটা দেখেন আগে।
আশা করি অর্থ বুঝতে সমস্যা হচ্ছে না। কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। জি আমরা স্যার এটা বুঝছি আরেকটা স্যার। এক্সাম্পল করব। আচ্ছা, ওকে, এবার ধরেন এবার সি দিয়ে করেছি, এবার আই দিয়ে করি একটা। ধরেন আই এম, আই এর সাথে এম বসবে। ধরেন আই এম রিডিং আ নোভেল, আমি একটি উপন্যাস পড়ছি। আমি একটি উপন্যাস পড়ছি না, ঠিক আছে। Am I reading a novel? আমি কি একটি উপন্যাস পড়ছি না? Am I reading a novel? আমি কি একটি উপন্যাস পড়ছি না? এটা তো I am, sorry, I am হবে এখানে। I am, আমি তো নেগেটিভ করবো, আমি তো আগে কোশ্চেন মার্কে কেন গেলাম? I am not, আগে দিব আমি I am not, আমি কি একটি উপন্যাস পড়ছি না? কোশ্চেন মার্ক নেগেটিভ করেন, I am not reading a novel, তারপর আমি কোশ্চেন মার্ক করবো, ঠিক আছে। এবার দেবো আপনাদের সাইটটা হচ্ছে অনেকের, এটা মিউট করেন আপনারা। আমারও সমস্যা হচ্ছে, আমার মনোযোগ রাখতে পারতেছি না। এটা just আমি লিখতে যাচ্ছি, আমার ভুল হচ্ছে। আপনাদের সাইটটা একটু অফ দিয়ে রাখেন আর কি। ওকে, am I reading a novel? আমি কি একটি উপন্যাস পড়ছি, মানে প্রশ্ন করা হচ্ছে। স্যার আয়ের সাথে এবার সব আপনারা সময় খেয়াল এম করেন। বসে না স্যার? আই এর সাথে এম বসবে, আই এর সাথে এম, হি, শি, রহিম, করিম এগুলোর সাথে বসবে ইজ। আবার উই যদি হয়, উই এর সাথে বসবে আর। কিন্তু আই এর সাথে বসবে সবসময় এম। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমি ইজ ইন শি দিছিলাম না, এখানে কি আমার এম এন্ড আই হবার কথা না? এম এন্ড আই দেওয়ার কথা, তাই না? খেয়াল করেছেন? জি স্যার। জি স্যার। এখন আপনারা কি বইতে দেখেন, এটা আপনাদের 29 নম্বর বইতে দেখেন, এম দিয়ে একটা করা আছে, ওখানে কিন্তু এম এন্ড আই লেখা নাই, লেখা আছে কিন্তু এম আর এন্ড আই। আই নট। খেয়াল করেন, এম এন্ড আই কিন্তু লেখা নাই, খেয়াল করেন, আমি কিন্তু এটা কেটে দিচ্ছি, বইতে খেয়াল করেন, ওখানে কিন্তু এম এন্ড আই দেওয়া নাই, অন্যগুলো কিন্তু ইজেন্ট শি দেওয়া, আর এন্ড ইউ দেওয়া, কিন্তু এম এন্ড আই দেওয়া নাই। খেয়াল করেন 29 নম্বর পেজটা সবাই একটু দেখেন, দেখেন জি স্যার। কোশ্চেনটা দেখেন, কিন্তু দেখেন ইজেন্ট আছে, ইজেন্ট হি আছে, ইজেন্ট হি লার্নিং আছে, আরএন্ট ইউ ডুইং আ জব, এটা আছে, কিন্তু দেখেন এম এন্ড আই নাই, আছে এম আই নট। তার মানে আপনি আই এম এর ক্ষেত্রে যখন আপনি নেগেটিভ কোশ্চেনস করবেন, তখন এম এন্ড আই বলা যাবে না, বলতে হবে এম আই নট। তো এম আই নট রিডিং একটি উপন্যাস পড়ছি না? একটা কোশ্চেন করি। করেন। কারণ যখন ট্যাগ কোশ্চেন করতাম স্যার, তখন তো স্যার এটা আর এন্ড আরএনটাই আপনি বলতে পারেন, বাট হ্যাঁ আরএনটাই বলতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আরএনটাইটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। আরএনটাইটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। আপনি যেহেতু লিখতেছেন রাইটিং এ আরএনটাই লিখতে হয় না। লিখতে পারেন, সমস্যা নেই, আপনি লিখতে পারেন, আরএনটাই লিখলে ভুল না। বাট আপনারা তো আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস কিন্তু ইনফর্মাল এক্সপ্রেশন লিখতে হয় না, মানে এম আরএনটাই বলা যাবে না, ওখানে এম আই নট বলাটাই উত্তম। আরএনটাই বললে ভুল না, গ্রামাটিক্যালি ভুল না, কিন্তু আছে না যে ফর্মাল এক্সপ্রেশন আর ইনফর্মাল এক্সপ্রেশন একটা ক্যাটাগরি আছে, আরএনটাইটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনে পড়ে যায়, এজন্য আরএনটাইটা না দেওয়াই ভালো। তাহলে আপনি আরএনটাই দিতে পারেন, এখানে যদি মনে করেন এমএটাই জায়গায় যদি আরএনটাই দিতে চান দিতে পারেন, কিন্তু আরএনটাইটা ইনফর্মাল এক্সপ্রেশন, এটা বলে রাখলাম, ঠিক আছে। আরএনটাইটা আপনারা না দেওয়াই উত্তম, ক্লিয়ার? আরএনটাই দিলে ভুল না, বাট আরএনটাইটা ইনফর্মাল এক্সপ্রেশন, এজন্য আমি আরএনটাইটা রাখছি না। কারণ যেহেতু আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস এ কিন্তু আপনাদের ইনফর্মাল এক্সপ্রেশন দেওয়া যাবে না, সব লিখতে হবে ফর্মাল রাইটিং লিখতে হবে ওখানে, আর ইনফর্মাল রাইটিং এ আপনাদের কিন্তু মার্কিং কাটা যাবে, তো ইনফর্মাল এক্সপ্রেশন লেখা যাবে না। তো আমরা এখানে ইউজ করব এম আই নট। আপনারা যদি এখানে ইজেন্ট শি জায়গায় যদি ইজ শি নট লিখতেন, ঠিক আছে, ইজ শি নটও লিখলেও কিন্তু ভুল না,
ইজেন্ট শি লিখছেন না, এটাকে যদি আপনারা ইজ শি নট লিখতেন ভুল হবে না কিন্তু ইজেন্ট শিটা হচ্ছে প্রচলিত বেশি, এই প্যাটার্ন ক্যাটাগরিটি সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু ওই এম এন্ড ক্ষেত্রে এম এন্ড আইটা হয় না, ওটাকে এম আই নট ইউজ করতে হয়। ঠিক আছে স্যার। তবে আর এন্ড আইটা আপনারা ওই ফর্মাল রাইটিং এ ব্যবহার করেন না, আপনারা স্পোকেনে ব্যবহার করেন, সমস্যা নাই, বাট ফর্মাল রাইটিং এ আর এন্ড আইটা ব্যবহার করেন না। আর আই এর সাথে আর লাগানো আমার নিজের পছন্দ না, ঠিক আছে? এম আই নট। এটা তো পরে দিব আমি। আচ্ছা, am I reading a novel? খেয়াল করেন এম এন্ড আই কিন্তু ভুলে বসেন না, আমি কিন্তু এম এন্ড আইটা কেটে দিয়েছি, সো আপনারা একটা দিবেন এম আই নট, এটা একটু খেয়াল রাখবেন। Why am I reading a novel? কেন আমি একটি উপন্যাস পড়ছি? Where am I reading a novel? কোথায় আমি একটি উপন্যাস পড়ছি? When am I reading a novel? আমি কখন একটি উপন্যাস পড়ছি? How am I reading a novel? আমি কিভাবে একটি উপন্যাস পড়ছি? Why am I not reading a novel? কেন আমি একটি উপন্যাস পড়ছি না? Where am I not reading a novel? কোথায় আমি একটি উপন্যাস পড়ছি না? When am I not reading a novel? কখন আমি একটি উপন্যাস পড়ছি না? How am I not reading a novel? আমি কিভাবে একটি উপন্যাস পড়ছি না? ঠিক আছে, এভাবে করবেন। ঠিক আছে, একটু খেয়াল করে, এই দুটো কিন্তু দুই রকম, খেয়াল করে। এইটার জন্য কিন্তু আমি দুটো করাইলাম, সাধারণত আমি একটা করাতে চেয়েছিলাম, কিন্তু এম আসতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেউ যদি আর দিয়েও করেন সমস্যা নাই, আর দিয়ে করলেও সমস্যা নাই, উই এর সাথে আর। কিন্তু এখানে দেখেন এম এন্ড আই কিন্তু একটু এই জায়গাতে অনেকে ভুল করে বসেন, অনেকে এম এন্ড আই দিয়ে দেন, এটা হবে এম আই নট, এটা একটু মাথায় রাখেন। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো আমি একটু বোর্ড করে দিচ্ছি যাতে আপনাদের একটু চোখে পড়ে, এগুলো একটু খেয়াল রাখেন। অন্যগুলা সমস্যা নেই, এটাতে সমস্যা নেই, বাট এই এম আই এম চলে আসলেই একটু খেয়াল সতর্ক হতে হবে আমাদের, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। অন্য জায়গায় সমস্যা নেই, অন্য সব যা আছে সব ঠিক থাকবে, খালি প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই এম দিয়ে আসলেই, এই আই এম এই বিষয়টা আসলে একটু সতর্ক হতে হয় আমাদের। ঠিক আছে, এটা খুব সতর্কতার সাথে একটু দেখেন। আচ্ছা, এখন বুঝতে তো সমস্যা নেই অংশটা? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস মোটামুটি এখানে থামবো। আপনি জাস্ট 29 নম্বর পেজটা একটু সবাই একটু দেখেন, 29 পেজ। ওখানে কয়েক মিনিট একটু সময় দেন, 29 নম্বর পেজটাতে একটু সময় দেন, 29, কারণ যেহেতু একটু ডিফারেন্ট একটা ডিফারেন্স পেয়েছি আমরা, এম এর একটা ব্যাপার। এখানে দেখেন আর আর এন্ড ইউ আছে, আর কেউ যদি বলেন যে আর ইউ নট ইউজ করতে চান সেটাও হবে, সমস্যা নেই, কিন্তু ওই এম 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 আই এম এন্ড আই এইটা একটু খেয়াল রাখেন, এম এন্ড আই ব্যবহার করা যাবে না। বলেন জাহিদ হাসান, বলেন। স্যার দেখছে যে আই এম নট, এখানে অনেক জায়গা আছে যে এটা বাদ দিয়ে দিছে, তাকে এটা কিভাবে পড়বো? আই এম নট, জি জি, মানে আই এম, এম এর এটা নাই। আচ্ছা, আই এইন্ট, জি জি, এটা আই কিভাবে এইন্ট বলে পড়বো? না, এটা একটু কম, মানে এ আই এন টি এইন্ট, এটা এরকম বলে না, এরকম বোঝাচ্ছেন কি? আই এইন্ট বোঝাচ্ছেন? আচ্ছা, ওটা হচ্ছে জি, জি। ওটা আপনি এইন্ট কখন, আচ্ছা বুঝছি আমি, জি, বলছে যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, মানে আই এইন্ট দেওয়া, এটা তো একটু উচ্চারণটা বললে আর কি ভালো হবে। এটা দেওয়া না, আই এইন্ট বলে, বাট আপনারা এটা ইউজ করেন না, ফর্মাল রাইটিং এ আই এইন্ট বলা যাবে না, আই এম নট বলবেন, ঠিক আছে? আই এইন্ট এটা শিখে রাখেন, আই এইন্ট মানে হচ্ছে আই এম নট, কিন্তু আই এইন্টটা ফর্মাল রাইটিং এ ব্যবহার করা যাবে না, এটা মাথায় রেখেন,
যারা আইএলটিএস পরীক্ষা দিবেন ওখানে গিয়ে যদি আই এন্ড বলেন সমস্যা পড়বেন, কিন্তু আই এন্ড হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। স্যার বলেন। আই এন্ড এটা কি স্যার ইংলিশের আঞ্চলিক ভাষা? আঞ্চলিক ভাষা না, মনে করেন আপনারা বন্ধু বান্ধবের সাথে একটু শর্টকাট ইউজ করতে চান না, মনে করেন বন্ধু বান্ধবের সাথে এক ধরনের ভাষা ইউজ করেন, সংক্ষিপ্ত আর মুরব্বীদের সামনে আরেক ধরনের ইউজ করেন না, জি স্যার। তাই না? এরকম মানে একটু ইনফর্মাল মানে উচ্চারণ আর কি। মুরব্বীদের সামনে যেমন আমরা একটু রয়েছে কথা বলি না, কিন্তু আপনি যখন আইএলটিএস এক্সামে দিবেন তখন আপনার সামনে যিনি এক্সামিনার থাকবেন উনি কিন্তু বলতে গেলে আপনার মুরব্বী, একজন শ্রদ্ধেয় মানুষ, তার সামনে যদি এই ধরনের ওয়ার্ডস ইউজ করেন উনি কিন্তু খুশি হবেন না। আপনি জানেন আপনি ইংরেজি বলতেছেন, না জেনে না বুঝে বুঝতেছেন, বাট তারপরও উনি কিন্তু খুশি হবেন না কিন্তু। এই জন্য একটু সতর্ক থাকবেন। যেমন আই এইট, আই ওয়ানা, আই গোয়ানা এগুলো ইউজ করবেন না। এগুলা নিজের বন্ধু বান্ধবের মধ্যে ইউজ করেন, সমস্যা নাই, বাট আইএলটিএস এক্সামে ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। বিশেষ করে রাইটিং এ তো অবশ্যই, রাইটিং এটা ব্যবহারই করা যাবে না। আই এইট ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আই অ্যাম নট ইউজ করতে হবে। কথা বলার সময় আপনি বন্ধু বান্ধবের সাথে ইউজ করেন আই এইট, কিন্তু ফর্মাল সিচুয়েশনে এগুলো ব্যবহার করবেন না। আচ্ছা, মেহেদী হাসান বলেন। স্যার isn't he তো এখানে সুবিধা হবে না? কোনো সমস্যা নাই, ইউজ করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। 29 সবাই একটু সময় দেন, কারণ এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আইএম এর একটা ঝামেলা আছে, তো এই জন্য এটার জন্য একটু এখানে একটু সময় দেন সবাই। স্যার বলেন বলেন। একটা কোশ্চেন ছিল, হি ইজ লার্নিং এট এটিএমস। স্যার এটিএমস এর আগে অ্যাট কেন আসলো স্যার? আচ্ছা, তা আপনি কি বসাতে চাচ্ছেন? ইন। মানে স্যার অ্যাট কখন বসে? আমার প্রশ্ন স্যার এটা। আচ্ছা, এটা ঠিক আছে, অ্যাড্রেস বলবো, বাট আপনি কি ইন বসাতে দেন কিনা? মানে আপনি ইন বসালে ভালো হতো কিনা, মানে আপনার মতামত চাচ্ছি আর কি। আমার না, আপনি ভুল বলেন, আপনি আপনার অ্যান্সার আমি দিব, বাট আপনি ইন যদি দিতেন কোনো সমস্যা হতো না। আপনি ইনের পক্ষে কিনা? স্যার ইন দিলে তো সেক্ষেত্রে দেওয়া লাগবে, হি ইজ লার্নিং ইংলিশ ইন দ্য এটিএমস। না না, ব্যাপারটা সেরকম না, দা দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ইন দিলে কিন্তু ভুল না। আসলে একটু একটা জিনিস বুঝে নেন। মনে করেন আমি ধরেন বাংলাদেশে ঢাকায় থাকি, আর কি বলবেন? আই লিভ এট ঢাকা ইন বাংলাদেশ। ছোট জায়গার জন্য আমরা এট ইউজ করি, আর বড় জায়গার জন্য ইন ইউজ করছি। এখন মনে করেন এটিএমস তো ঢাকায় অবস্থিত, এই জন্য এটিএমস তো ছোট্ট একটা জায়গা, আর ঢাকা তো বড় জায়গা না। ইন ঢাকা, এটা সেন্টেন্সে যদি আমি পুরো করি, হি ইজ লার্নিং ইংলিশ এট এটিএমস ইন ঢাকা। সে ঢাকায় এটিএমস এ শিখতেছে, তার মানে ইনটা বসতেছে ঢাকার সাথে। ঢাকা যেহেতু বড় জায়গা এই জন্য হচ্ছে ইন, আর এটিএমস তো ছোট একটা জায়গা এই জন্য হচ্ছে অ্যাট। এই হিসাবে এখানে অ্যাট বসেছে। আর কেউ যদি বলেন যে হি ইজ লার্নিং ইংলিশ ইন এটিএমস, যদি কেউ বলে ভুল হবে না, কারণ আমেরিকানরা ইন ব্যবহার করবে। ব্রিটিশরা বড় জায়গা ছোট জায়গা সবার ক্ষেত্রে একটু অ্যাট আর ইন এর ব্যবহারটা রাখে। ছোট জায়গার জন্য বলে অ্যাট, বড় জায়গার জন্য বলে ইন। আর আমেরিকানরা দুই জায়গায় ইন ব্যবহার করবে। যেমন ধরেন হি ইজ লিভিং ইন ঢাকা ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকানরা বলবে। আর ব্রিটিশরা বলবে হি ইজ লিভিং অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। মানে বড় জায়গার জন্য ইন, ছোট জায়গার জন্য অ্যাট। এটা হচ্ছে ব্রিটিশদের রুলস। আর লিভিং ইন ঢাকা ইন বাংলাদেশ দুটোই কারেক্ট। আর আপনি সাধারণত ছোট জায়গার জন্য। হ্যাঁ বলেন। সাধারণত কি স্যার প্রতিষ্ঠানের সামনে স্যার অ্যাড হয়? প্রতিষ্ঠানের জন্য বোঝানো না, এটা বোঝাচ্ছে ছোট একটা জায়গা। এটিএমস ছোট জায়গা না, মৌচাকে ছোট্ট একটা অফিস। মৌচাকে ছোট্ট একটা অফিস না, মাত্র কয়েকটা 4-5টা ক্লাসরুম ওখানে, তাই না? তারপর ছোট একটা অফিস রুম, ছোট্ট একটা বিল্ডিং এর মধ্যে একটা এটিএমস অফিস। ছোট জায়গা না। আর মৌচা কত বড় একটা জায়গা, মৌচাক এলাকা না এটা।
মানে বড় জায়গার একটা ছোট একটা অংশ, এই জন্য অ্যাড বসে। বড় জায়গা ছোট জায়গার জন্য অ্যাড বসে, এটা কোনো প্রতিষ্ঠানের জন্য অ্যাড বসে নাই। হি ইজ লার্নিং ইংলিশ এট এটিএমস ইন মৌচাক। হ্যাঁ, ইমোশন, রাইট। বড় জায়গার জন্য ইন, আর ছোট জায়গা থেকে অ্যাড। ওকে স্যার। স্যার কই বলেন। স্যার যে এর সাথে এস যোগ কেন হলো, যে হি ইজ লার্নিং ইংলিশ এট এটিএম? এর সাথে তো ইজি বসবে, এর সাথে তো এম বসবে না তো। হি ইজ স্ট্রাকচারটা দেখছেন না, এর সাথে ইজ বসবে। ও তাহলে স্যার এর সাথে এটা এম ইজ বসে। হয়েছে না? ওকে স্যার। এর সাথে ইজ, হ্যাঁ, এর সাথে আচ্ছা, ইজ, আচ্ছা। এর সাথে ইজ, তারপর নাদিয়া, সাদিয়া, রহিম, কামাল, মানে যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সবগুলোর সাথে ইজ বসবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার আমার একটা এক্সপ্লেন করা ছিল, আমি একটা জিনিস বুঝতেছি এটা কি এভাবে হবে, যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে আমি কাজ করতেছি এর জন্য আই এমটা সংক্ষিপ্ত হয়ে আই এম হয়ে গেছে, আর এটা কোশ্চেন করার ক্ষেত্রে আই এম ফুল মিনিং হয়েছে, এটা কি এরকম? আচ্ছা, এখানে সংক্ষিপ্ত করে, যদিও বইতে সংক্ষিপ্ত আছে, আপনি এটা সংক্ষিপ্ত দিবেন না, আপনি আই এম করে ফেলেন এটাকে। মানে ওইটা আই I এম am কোনো সমস্যা নাই কোশ্চেনের ক্ষেত্রে অথবা করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, অনেকগুলো সমস্যা নাই, ওই আই এমটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, বাট আপনি এভাবে লিখবেন না। বইতে আছে যেটা, এটা ঠিকভাবে দেওয়া নেই, এটা ফরমাল রাইটিং এ শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না, আপনি এটাকে এম করে দেন। এম, আচ্ছা ওই এমেরই সংক্ষিপ্ত করা আছে, বাট আপনারা কেউ সংক্ষিপ্ত করবেন না, ওকে ঠিক আছে। তাই না? বইতে যেটা আছে ওটা যদি ভুল থাকে তার অর্থ এই না যে আমার ওইটাই শিখতে হবে। আমাদের সংশোধন করার সুযোগ আছে, তো আমরা সংশোধন কেন হবো না? ফরমাল রাইটিং এ সবসময় ফুল ফর্ম ইউজ করতে হয়, শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না, এটা শিখে রাখেন কিন্তু সবাই, ঠিক আছে? এবং এখন থেকে এটা একটু চর্চা করেন, কারণ আইএলটিএস এক্সামে কিন্তু শর্টকাট ফর্ম কিন্তু ভালো চোখে দেখবে না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। স্যার স্যার বলেন। হি হিজ আছে এখানে, হ্যাজ লেখা আছে আর কি, এটাও ওটার মতো হবে, আই এম এর মতো। হ্যাঁ, হি এর সাথে অ্যাজ, ইজ হবে তো। হি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ হবে। না বলছিলাম এই বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে এখানে তো এইচ এর পরে এস লেখা আছে। মানে ওই হি ইজটারে সংক্ষেপে লিখছে। জি জি স্যার, ওটাই প্রশ্ন করছিলাম আর কি, মানে হি ইজ হবে না এখানে যেভাবে আছে সেভাবে হবে? না, বইতে সংক্ষেপে দেওয়া আছে, আসলে এটা ইজ বানাবেন আপনি। জি বইতে জি ঠিক আছে দেওয়া আছে, বইতে ভুল দেওয়া নাই, বাট সমস্যা হচ্ছে ফরমাল রাইটিং এ শর্টকাট ফর্ম ইউজ করতে দেওয়া না, এটা কি ইজ বানায় দেন, ইজ বানায় দেন সবাই। তারপরে নিচে আছে ইউ, ইউ আর এর জায়গায় ইউ রে আছে আর কি, ওটাও। হ্যাঁ, ইউ রে আপনি ইউ আর বানায় দেন। জি ওকে স্যার। মানে শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না ফরমাল রাইটিং এ, ঠিক আছে? ওকে, জি স্যার ওকে। আচ্ছা পরেরটায় চলে যাই। বইতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটু ভুল আছে, ঠিক আছে? এই জন্য আমাদেরকেও একটু সতর্ক থাকতে হবে। আর ফরমাল রাইটিং এ কখনো শর্টকাট ফর্ম ইউজ করবেন না, এটা কিন্তু আমি বারবার কিন্তু বলবো না, ঠিক আছে? ফরমাল রাইটিং এ কখনো শর্টকাট ফর্ম ইউজ করবেন না, ইলাবোরেট ফর্ম ইউজ করবেন। আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড যেটা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে গেলাম, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসে যেটা করব আমরা, এতক্ষণ কিন্তু আমরা বলতেছিলাম করছি, আমি কখন করছি, এখন করছি। যেমন এই মুহূর্তে আমি কি করতেছি, একটা কন্টিনিউ করতেছি, একটা কাজ কিন্তু কন্টিনিউ করছি। ধরেন আমি আপনাদেরকে কি পড়াচ্ছি, কখন পড়াচ্ছি, এখন। আপনারা কি করতেছেন, শিখতেছেন, কখন শিখতেছেন, এখন শিখতেছেন, এখন শিখতেছেন। তার মানে কি, এখন আমরা কিন্তু সবাই আমরা দুই পক্ষই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আছি। প্রেজেন্ট বর্তমান, কন্টিনিউ একটা চলমান চলতেছে, তার মানে আমরা দুই পক্ষই, টিচার এবং ছাত্রছাত্রী যারা আছেন সবাই কিন্তু আমরা এখন কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আছি। এখন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে এরকম, যেটা অতীত হয়ে গেছে। ধরেন এই যে একটু আগে আমার সাথে কিন্তু অনেকে লেভেল 2 করেছেন, আপনাদের মধ্যে অনেকেই করেছে লেভেল 2 একটু আগে। আপনি ধরেন 7টার সময়, 7টার ধরেন অতীত যদি আমরা ধরি, আপনারা আমার সাথে অনেকেই লেভেল 2 করছিলেন, মানে কন্টিনিউ করছিলেন। অতীতে কোনো কাজ যদি যখন কন্টিনিউ থাকে ওটাকে বলি আমরা পাস্ট কন্টিনিউয়াস। এতক্ষণ বর্তমানে কন্টিনিউ, ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে যখন কোনো কাজ, ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যেমন 7টার সময় আপনারা অনেকেই কিন্তু আমার সাথে লেভেল 2 ক্লাস করছিলেন, মানে
এখন কিন্তু করতেছেন না, করছিলেন, মানে অতীতে কোনো কাজ আপনি কন্টিনিউ করতেছিলেন। অতীতে কোনো কাজ যখন কন্টিনিউ করেন ওটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইটুকু বুঝতে সমস্যা আছে কার? আবার বললেন না পুরোটা স্যার প্রথম থেকে বুঝা, প্রথম থেকে না, যে অংশ বুঝে না ওইটুকু, ঠিক আছে? জি স্যার। বুঝছেন তো সবাই? জি স্যার। অলরাইট, তাহলে এটা আমরা স্ট্রাকচারে চলে যাই। অতীতে কোনো কাজ কন্টিনিউ যখন হচ্ছে, তখন এটা ধরেন পাস্টে, যেমন ধরেন সাবজেক্ট আগে এটা দিছিলাম, যেমন এম ইজ আর, এটা দিব ওয়াজ ওয়ার, এম এ ওয়াজ আর হচ্ছে ওয়ার, ওয়াজ ওয়ারে পরে প্লাস ভার্ব। আর শেষে সাথে হবে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এটা ধরেন আমাদের স্ট্রাকচার। এখন মনে করেন এখন যদি আমরা এইভাবে দেই যে সাবজেক্ট, ধরেন গতকাল আমরা ক্রিকেট খেলছিলাম, গতকাল আপনারা মাঠে হয়তো ক্রিকেট খেলা একটানা খেলতেছিলেন, অতীতে কোনো কাজ কন্টিনিউ করে যাচ্ছিলেন, গতকাল আমরা ক্রিকেট খেলছিলাম, তাহলে কি বলবো? উই আর, কিন্তু না, আমরা কিন্তু আর না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাই, কিন্তু আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার, উই ওয়্যার প্লেইং ক্রিকেট, আই সেড আইএনজি ক্রিকেট yesterday, গতকাল আমরা ক্রিকেট খেলছিলাম, we were playing cricket yesterday। এটা হচ্ছে ধরেন এবার আমাদের স্ট্রাকচার, মানে আমাদের সেন্টেন্স। এখন যদি বলি যে আমরা গতকাল ক্রিকেট খেলছিলাম না, নেগেটিভ। We weren't playing cricket we yesterday. weren't না বললাম না, শর্টকাট ফর্ম দেওয়া যাবে না, বইতে হ্যাঁ, শর্টকাট ফর্ম থাক, বইতে শর্টকাট ফর্ম থাক, আমরা শর্টকাট দিব না। we were not Playing Playing? cricket yesterday. cricket yesterday, we were not playing cricket yesterday। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন করি were you playing cricket yesterday, were you playing cricket yesterday, গতকালকে আমরা ক্রিকেট খেলছিলাম, আর গতকালকে আমরা ক্রিকেট খেলছিলাম না, তাহলে এবার কিন্তু were you not ও বলতে পারি, weren't we বললেও সমস্যা নাই, এবার কিন্তু ওয়ারেন্ট বললেও সমস্যা নেই। বাট ওয়ারেন্টি হচ্ছে আপনার বেশি জনপ্রিয়, মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ওয়ারেন্ট উইটাই বেশি জনপ্রিয়। কেউ যদি ওয়ার উই নটও বলেন ভুল হবে না। তো ওয়ারেন্ট উই প্লেইং ক্রিকেট, ওয়ারেন্ট উই প্লেইং ক্রিকেট ইয়েস্টারডে, আমরা কি গতকাল ক্রিকেট খেলছিলাম না, এটা হচ্ছে আমরা কি ক্রিকেট খেলছিলাম, আর এবার বলছি আমরা কি ক্রিকেট খেলছিলাম না। তো ডাবলএইচ যদি যাই, আচ্ছা, তাহলে আমরা ওয়াটাকে, এটা যেহেতু অক্সিলারি ভার্ব, এটাকে আমরা বোল্ড করলাম, এটা ওয়ারেন্ট। দেখেন why were we playing cricket yesterday, আমরা কেন ক্রিকেট খেলছিলাম, why we playing cricket yesterday, আমরা কোথায় গতকাল ক্রিকেট খেলছিলাম, when were we playing cricket yesterday, আমরা কখন গতকাল ক্রিকেট খেলছিলাম, মানে ক্রিকেট খেলছিলাম, how were we playing cricket yesterday, আমরা কিভাবে গতকাল ক্রিকেট খেলছিলাম। আর নেগেটিভ হচ্ছে why weren't we playing cricket yesterday, আমরা কেন গতকাল ক্রিকেট খেলছিলাম না, why weren't we playing cricket yesterday, তার মানে হচ্ছে
গতকাল আমরা কোথায় ক্রিকেট খেলছিলাম না? When weren't we playing cricket yesterday? আমরা গতকাল কখন ক্রিকেট খেলছিলাম না? How weren't we playing cricket yesterday? আমরা গতকাল কিভাবে ক্রিকেট খেলছিলাম না? ঠিক আছে, এই অংশটা দেখেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনার বইতে একটু সময় দেন। আর কোনটার সাথে ওয়াজ হবে, কোনটার সাথে ওয়ার হবে, এটা একটু দেখেন বইতে। স্যার ওয়াজ আয়ের সাথে কখন কিন্তু ব্যবহার হয় আর স্যার ওয়্যার কখন ব্যবহার হয়? ওইটাই তো বইতে দেখতে বললাম তো। আয়ের সাথে ওয়াজ, ওয়ার হবে শুধু প্লুরালের সাথে, প্লুরাল, তারপর ইউ থাকলে ওয়ার হবে, ইউ সিঙ্গুলার সাথে প্লুরালের সাথে ওয়ার হবে। এখন বইটা দেখেন আপনারা, 31টা একটু দেখেন। তাহলে কি স্যার সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার এবং প্লুরালের সাথে প্লুরাল হয়? হ্যাঁ, এখন 31টা দেখেন, ওটা বিভিন্ন ভাবে বলা আছে। হি এর সাথে কিন্তু ওয়ার্ড লেখা না, হি এর সাথে কিন্তু ওয়াজ, কারণ এটা সিঙ্গুলার, 8% সিঙ্গুলার। আবার আই এর সাথে ওয়াজ, এটা সিঙ্গুলার। আবার ইউ এর সাথে ওয়ার, উই এর সাথে ওয়ার। এখানে অন্তত 5 মিনিট সময় দেন সবাই। স্যার ইউ এর পরে কি ওয়াজ হয়? না না, ইউ এর পরে ওয়াজ হবে না, ওয়ার। সিঙ্গুলার হইলেও ওয়ার, প্লুরাল হইলেও ওয়ার। এই জিনিসগুলো কিন্তু খুব সেন্সিটিভ। আপনারা যখন স্পোকেন ইংলিশে কোথায় ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে আপনাদের। স্যার এই যে ওয়াজ ওয়ার্কিং ইন ঢাকা, এটা মানে সাবজেক্ট আছে না? ইউ ওয়াজ না, ইউ ওয়ার। এই যে ওয়াজের আছে না, পরবর্তী পৃষ্ঠা 2 নাম্বার লাইনে, এটা মানে সাবজেক্ট দিছে না। আচ্ছা, কত নাম্বার বলেন তো? স্যার এটা হইছে ইন্টারোগেটিভটা। আচ্ছা আচ্ছা, ওই যে 31 নাম্বার পেজে, তাই না? জি 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 স্যার। আচ্ছা, ওখানে আপনারা হি লাগায় দেন, ওয়াজ হি বলেন। হি ওয়াজ নট দেওয়া আছে না, হি ওয়াজন্ট, ওটার ওয়াজ হি লেখেন। ওয়াজের পরে হি লেখে দেন, ওয়াজ হি, আবার ওয়াজন্ট হি। ওয়াজন্ট হি না তো ওয়াজ নট, হ্যাঁ ওয়াজন্ট হি বলেন। এটা তো কোশ্চেন করতেছে, সো কোশ্চেন করার সময় আপনি শর্টকাট ফর্ম ইউজ করতে পারবেন। বাট অ্যাসার্টিভে থাকলে, মানে বিবৃতিমূলক থাকলে আপনি শর্টকাট ফর্ম ইউজ করতে পারবেন না। আবার একটু পরে পরে লাইন কেটে যাবে, আচ্ছা সমস্যা নাই, আপনারা জাস্ট আগে দেখেন এটা। আর বইতে যে শর্টকাট ফর্মগুলো আছে, এগুলো আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। স্যার শর্টকাটটা কি লেখার সময় পরিহার করব, বলার সময় কি বলবো? বিশেষ করে আবার বলার সময়ও কিছু ব্যাপার আছে, যেমন আই ডোন্ট বলতে পারেন সমস্যা নেই, আই কান্ট বলতে পারেন, আই শুডন্ট বলতে পারেন। আবার কিছু কিছু শর্টকাট আছে বলার সময় বলা যাবে না, যেমন আই ওয়ানা, আই গনা, আই শুডা, আই হাফটা, মানে এইরকম কিছু শর্টকাট আছে না, একদম ইনফর্মাল টাইপের, একেবারে ইয়ার, যেটা অনেক সময় একদম মানে ভালো চোখে দেখা হয় না আর কি। এগুলো আবার ইউজ করা যাবে না ফর্মালে। আপনি বলার সময় যে আই ডোন্ট বলেন, আই কান্ট বলেন, সমস্যা নাই, কিন্তু আই ওয়ানা, গনা,
এগুলো আবার ব্যবহার করা যাবে না। যেমন গোয়িং টু কে আপনি বলতেছেন গনা, ওয়ান টু কে বলতেছেন ওয়ানা, এটা বলা যাবে না। স্যার বলার সময় শর্টকাট বলা যাবে, কিন্তু স্যার লেখার সময় শর্টকাট লেখা যাবে না, এটাই তো নাকি স্যার? লেখার সময় শর্টকাট লেখা যাবে না, বলার সময় শর্টকাট না বলাই ভালো। যদি বলতেও চান আই ডোন্ট, আই কান্ট বলতে পারবেন, বাট এই যে আই ওয়ানা গনা মানে আছে না, একবারে বিকৃত করে ফেলেছি আমরা, জি মানে স্যার। যেসব শর্টকাট একবারে বিকৃত হয়ে যায়। যেমন ওয়ান টু, যদি ওয়ানা বলেন, ওয়ানার মধ্যে তো ওয়ান টুর কোনো অস্তিত্বই নাই। জি স্যার, জি স্যার। গনা বলতেছেন তো গনার মধ্যে তো গোয়িং টুর অস্তিত্বই নাই, ওইসব শর্টকাট বলা যাবে না। আই ডু নট কে আই ডোন্ট বলেন, এখানে তাও ডু নটের অস্তিত্ব আছে। আই ক্যান নট কে আই কান্ট বলেন, ক্যান নটের তো অস্তিত্ব আছে, বাট ওয়ানা গনার মধ্যে তো কোনো অস্তিত্বই নাই, গোয়িং টুর কোনো অস্তিত্ব নেই গনার মধ্যে, আর গনার মধ্যেও গোয়িং টুর অস্তিত্ব নাই। এইরকম শর্টকাট আবার বলা যাবে না। জি স্যার, এটি শুনতে স্যার অন্যরকম লাগে। বলেন স্যার বেটার হয় কি তাহলে কোনো মানে শর্ট ফর্ম বলবো না লিখবো না, এটাই রিস্ক ফ্রি হয়। আইএলটিএস এর আগ পর্যন্ত শর্টকাটই অ্যাভয়েডই করেন, কারণ আইএলটিএস এর যে ভুল ধরে তো ছোট ছোট ভুল ধরে, ওই ফুতে দাও তাহলে এটাই বেটার হবে। হ্যাঁ, আই ডু নট বলেন, আই ক্যান নট বলেন, কোনো সমস্যা নাই। আইএলটিএস পাস করে নেন, তারপর ইউজ যখন বুঝি শর্টকাট ইউনিট এগুলা কি ইউজ বুঝি নাই। স্যার ইউজ দ্য ওয়ার্ডস ইউনিট এগুলো যে কি সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে এখানে? হ্যাঁ, মানে এগুলোতে আপনি সেন্টেন্স করবেন, যেমন টিচিং আছে আই এম টিচিং, গিভিং আছে আই এম গিভিং, স্যার এরকম, যেমন আই ওয়াজ থ্রোয়িং, আই ওয়াজ আই ওয়াজ থ্রোয়িং আ বল, আমি একটি বল থ্রো করতেছি বা ছুঁড়ে মারতেছি। আই ওয়াজ টিচিং ইংলিশ, স্যার আমি এগুলো তো এগুলো থাকবে, কিন্তু অক্সিলারি ভার্বটা পাস হবে না। পাস্ট হবে না, পাস্ট তো হবে না এগুলো, কারণ এগুলো তো অলরেডি আইনজি করে দেওয়া আছে। ওয়াজ ওয়ার না, ওয়াজ ওয়ার যারা যুক্ত করা হচ্ছে তো, মানে স্যার বারগুলা করার ফার্স্ট হবে তারপর এটা এগুলো হবে না স্যার? হ্যাঁ, ওয়াজ ওয়ার বসায় তারপর এগুলোকে বসায় দিবেন ডিরেক্ট। আইনজি তো করাই আছে রেডিমেড, সো এগুলো জাস্ট বসায় দিবেন ওয়াজ ওয়ারের সাথে। জি স্যার। আর কোল্ড অর্থ কি? কোল্ড কোনটা? কোল্ড মানে তো ঠান্ডা, এখানে স্কোল্ড পাচ্ছেন না। স্কোল্ড মানে বকাবকি করা, কোল্ড মানে বকাবকি করা। স্যার হ্যাভিং মানে কি? মানে এখানে খাওয়া বোঝাচ্ছে, হয়তো খাওয়া পান করা। স্যার গেটিং ম্যারিড বা গেটিং অ্যাডমিট টু এগুলো কি হচ্ছে এখানে? গেটিং ম্যারিড হচ্ছে বিয়ে করা, বিয়ে আমি বিয়ে করতেছি। আর গেটের পরে হচ্ছে ভার্বের শেষে আইএনজি, আইএনজি না তো ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যখন আপনি গেট শব্দটা ইউজ করবেন, গেটের পরে যে ভার্ব বসবে ওটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর গেট অ্যাডমিট হচ্ছে ভর্তি হওয়া। স্যার ভার্বের পরে স্যার টু স্যার ইনের ব্যবহারটা স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। বুঝি নাই, সবার সাথে কথা বললে তো বুঝবো না আমি কিছু। বলেন এবার। স্যার ভার্বের পরে স্যার টু স্যার আর ইনের ব্যবহারটা স্যার একটু বুঝাইলে ভালো হতো। ভার্বের পরে ওই যে টু কেন হইলো আর ইন কেন হইলো? আচ্ছা, কোন জায়গায় টু হইল আর কোন জায়গায় নিল এটাকে বলেন। স্যার ওই যে আই ওয়াজ ট্রাইং টু স্পিক ইংলিশ। আচ্ছা, ইন স্পিক হচ্ছে কথা বলা, এই জন্য টু স্পিক হয়েছে। আর ইনটা হচ্ছে ঢাকা তো একটা জায়গার নাম। ইনটা হয়েছে ইনের পরে তো এটা ভার্ব না, ইনের পরে হচ্ছে এটা জায়গা, এই জন্য হয়েছে ইন ঢাকা। আর টু স্পিকটা তো ভার্ব। ট্রাইং টু স্পিক মানে চেষ্টা, ট্রাইং মানে চেষ্টা করা, কিসের চেষ্টা করা? কথা বলার চেষ্টা করা, এই জন্য হচ্ছে ট্রাইং টু স্পিক। দুইটা ভার্ব এখানে, ট্রাইং এবং স্পিক, ট্রাইং টু স্পিক। আর ঢাকা হচ্ছে নাউন, জায়গার নাম, তো এটা তো ভার্ব না, টু হয়েছে। ইনের পরে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউনটাই ব্যবহার করতে হয় সাধারণত।
স্যার হেভিলি আর ক্যাটস এন্ড ডগ একই না? একই। আচ্ছা যাই হোক, আপনাদের নতুন লিংক দিচ্ছি আমরা, কিন্তু পরেরটা যাব, ফিউচার কন্টিনিউয়াসে। ঠিক আছে, আমি কিন্তু নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে জয়েন করুন, দেওয়া থাকে। তো আপনাকে ওই সঠিক উচ্চারণ শিখতে হলে একটু ফোনেটিক্সটা একটু শিখতে হবে আপনাদের খুব ভালো করে। নর্মাল উচ্চারণ টিপস হয়তো দিতে পারবো, বাট উচ্চারণের টিপসে আসলে ওটা অনেকটা ওই অনেক ইয়ার মতো, ওই যে দুধের স্বাদটা ঘোলে মেটানোর মতো। তো মানে মোটামুটি একটা সার্বিক ধারণা পাবেন, বাট শিখতে হলে আপনাকে ফোনেটিক্সটাই শিখতে হবে ভালো মতো শিখতে হলে। আর নর্মাল টিপস যেটা দিব ওটা আসলে দুধের স্বাদ ঘোলে যেমন মিটাই আমরা ওরকম, মানে অত কিছু না, জাস্ট বেসিক কিছু ধারণা পাবেন, বাট ওটা আসলে শেখার জন্য যথেষ্ট না। এর জন্য কেউ যদি সম্ভব হয় ফোনেটিক্সটা একটু শিখে নিলে ভালো হয়। তাহলে আপনারা যদি ফোনেটিক্সটা করেন ইনশাআল্লাহ ব্রিটিশ বা আমেরিকান ওদের মতো অ্যাকসেন্টে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন, যদি আপনি চর্চাটা করেন। চর্চা করতে হবে, খালি শিখে বলেন। মানে এই বইটা মানে কোথায় পাওয়া যায় একটু বললে ভালো হতো। এখন পাওয়া যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে বইটা আদৌ আপনার লাগবে কিনা, কারণ কোনো বাংলা শব্দ নাই এটার মধ্যে, কোনো বাংলা কথা নাই, ওয়ার্ডও ইংলিশে, অর্থও ইংলিশে, উচ্চারণ হচ্ছে ফোনেটিক সিম্বলসে দেওয়া। কারণ আদৌ এটা লাগবে কিনা, আপনি পয়সা খরচ করে কিনবেন কিনা, কিনবেন? স্যার অ্যাডভান্স লেভেলে গেলে ফোনেটিক্সটা বেশি কাজে হবে না? না এখনই নিলে একটু আওলা যাব না? ফোনেটিক্স বুঝবেনই না, আওলা যাবেন কি? বুঝবেনই তো না এটা। অ্যাডভান্স লেভেলে গেলে ফোনেটিক্সটা কার্যকরী হবে। অ্যাডভান্স লেভেলে না, ফোনেটিক্স এর জন্য আলাদা কোর্সই করতে হয়, ফোনেটিক্স আলাদা ওটা করতে হয়। এটিএমসি এখনো চালু করে নাই, বাট সামনে হয়তো করবে। তো ফোনেটিক্স এর জন্য আলাদা কোর্সই করতে হয়। ঠিক আছে, এই আপনি নরমালি বই কিনবেন, আপনাকে ইংলিশ করতে হবে, কোনো বাংলা শব্দ নাই। আর যদি একটু স্ট্যান্ডার্ড ডিকশনারি চান, মানে ভালো উচ্চারণ, মোটামুটি বাংলায় একটু উচ্চারণ করে দিছে কোন রকম ভালো মতো, বাংলা একাডেমিটা ভালো করে নাই, বাংলা একাডেমি ভালো না তো, মানে খারাপের ভালো হচ্ছে বাংলা একাডেমি। যদি একটু ভালো কিনতে চান, একটা নতুন ডিকশনারি আছে এবছর বইমেলায় একটা মোটামুটি একটা ভালো ডিকশনারি আসছে, মল্লিক ব্রাদার্স থেকে পাবলিশ হচ্ছে, ওটার দাম হচ্ছে ১,৫০০ টাকা। এখন ১,৫০০ টাকা দিয়ে এত মোটা ডিকশনারি এটা, যিনি লেখক উনি প্রায় ২৫ বছর সাধনা করে বইটা লিখছেন। উনি নটরডেম কলেজের টিচার, ইংলিশ টিচার। তো ওনার সাথে এবার দেখা হয়েছিল বইমেলায়, উনি এত মোটা বই লিখছেন, খুব চমৎকার একটা বই, বাংলা একাডেমিও এত সুন্দর বানাইতে পারে নাই। ওখানে উনি ফোনেটিক সিম্বলসও দেখাচ্ছেন, প্লাস বাংলায় উচ্চারণ লিখে দিয়েছেন, বাংলায় অর্থ করে দিয়েছেন। গায়ের দাম ১,৫০০ টাকা। এখন ওই বইটা আপনাদের পোষাবে কিনা, এত দাম দিয়ে বই, একটা ডিকশনারি কিনবেন কিনা, এখন ওইটা অনেকটা চিন্তার বিষয়। ঠিক আছে, আর তো আমরা পড়াশোনায় আসি। আর যদি বলেন যে না স্যার তারপর ওই বইটা কিনবো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি অনলাইনে, দেখি লিঙ্ক পাই কিনা, তাহলে তো অনলাইন থেকে কিনতে হবে আপনাদের।